নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা অলিক বিকেল। শীততাপ নিয়ন্ত্রিত ভাড়ার গাড়ির নরম গদিতে হেলান দিয়ে বন্ধ কাচের ওপরটাকে দেখছিল অন্তরা। না, কলকাতার এ অঞ্চলটা মোটেই বদলায়নি। ওয়েলিংটন বউবাজারের মোড় ঠিক এই একই রকম ঘেঞ্জি। ট্রাম লাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনো সেই বহাল তবিয়তে বর্তমান, ভগ্ন প্রায় দশায়, হতশ্রী চেহারায়। সেই তখনকার দোকানপাটগুলো যেন একই রূপে বিরাজ করছে এখনো। মেডিকেল কলেজের লাল লাল বাড়িও কোনো পরিবর্তন ঘটেনি। একে কি সময়ের থেমে যাওয়া বলে? হয়তোবা তাই। ড্রাইভারের গলা শোনা গেল। কলেজ স্ট্রিট এসে গেছে ম্যাডাম, গাড়ি কোথায় রাখবো? দেখুন না কোথাও পার্ক করা যায় কিনা। আমাদের কলেজের বলে থমকালে অন্তরা, মানে প্রেসিডেন্সির উল্টো দিকের রোডটায়। ওখানে খুব ভিড় হবে ম্যাডাম, জায়গা পাওয়া যাবে না। তবে দেখুন না একটু চেষ্টা করে। সত্যি রাস্তাটা মানুষে মানুষে থই থই, ঠিক যেমনটা থাকতো তখন, কিংবা তার থেকে বেশি বই কম নয়। সার বইয়ের দোকান থেকে লোক যেন উপচে পড়ছে পথে। তাদের কাটিয়ে কুটিয়ে অবিরাম হর্ন দিতে দিতে কোনো ক্রমে কলেজ স্কোয়ারের কোনটায় এলো ড্রাইভার। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ি বেরোচ্ছিল। সুযোগ বুঝে দখল করে নিয়েছে ফাঁকটুকু। অন্তরা নামলো গাড়ি থেকে, সালোয়ার কামিজের দোপাট্টাখানা গুছিয়ে নিল কাঁধে। মানুষের জঙ্গল ভেদ করে পায়ে পায়ে এগোচ্ছে কফি হাউসের দিকে। বুকে টিপটিপ উত্তেজনা। আপন মনে হেসেও ফেলল একটু। এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয়? কাল ব্যাঙ্গালোরে ফিরে যাবে, তার আগে আজ দুপুরে দিব্যি চষে বেড়াচ্ছিল এলগিন রোডের শপিং মলখানা। 2 হাত উপর করে কেনাকাটাও চলছিল বেশ। হঠাৎ যে কেন স্মৃতি রোমন্থনের বাই চাপল। মাত্র 44 বছর বয়সে এসব কি শোভা পায়? কিংবা কে জানে, হয়তো এই বয়স থেকেই ফের চাগার দিতে শুরু করেছে স্মৃতিরা। লোভ হয় পুরনো দিনগুলোতে আবার ছুঁয়ে দেখতে। ভাগ্যিস এবার সৌমাল্য আসেনি সঙ্গে, এলে হয়তো কফি হাউসে পাড়িই জমাতে পারত না অন্তরা। সৌমাল্য যে ধাতের মানুষ, বউয়ের এ ধরনের শখ জেগেছে শুনলে সে বিড়মি খেত নিঘাত। কফি হাউসের গেটে পৌঁছে অন্তরা খানিক্ষণ থামল। বিড়ি সিগারেটের দোকানটা অচুট, কিন্তু সেই বুড়ো দোকানিটা নেই। তার জায়গায় একটা ছোকরা। বুড়োর হয়তো ছেলে হবে, অসম্ভব তো কিছু নয়। একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা। কান খাড়া করে শুনছিল সেই পুরনো গম গম আওয়াজটা আসে কিনা। নেই তো। অমনি কপালে পলকা ভাঁজ। ছেলে মেয়েদের আনাগোনা কি এখন কমে গেছে কফি হাউসে? দোতলায় উঠে কফি হাউসের অন্তরে পা রেখে ভুল ভাঙল অন্তরা। না, আছে তো ছড়িয়ে ছিটিয়ে টেবিলে টেবিলে, তবে তেমন একটা উচ্চকিত নয় যেন। কফি হাউসের ভোলও তো বদলে গেছে আমূল। অ্যালবার্ট হলের সেই প্রাচীন অভিজাত রূপে এখন হাল ফ্যাশনের ঝকঝকে পরিপাট্য। ঝকঝকে দেওয়াল, চকচকে টেবিল চেয়ার, লম্বা ডাটি ফ্যানগুলোর মলিন লুকটাও কোথাও উধাও হয়ে গেছে। যে টেবিলটায় তারা নিয়মিত আড্ডা জমাতো, সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কি দেখাচ্ছে এক তরুণীকে। নিশ্চয় লিটল ম্যাগাজিনের পাতা নয়, কিংবা কোনো কবিতার লাইনও নয়। সেই পাগলাটার মতো দুহাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে কোনো টেবিলে কথা বলছে কি কেউ? গোটা হলটাই যেন বড় বেশি শান্ত শিষ্ট। সিগারেটের ধোঁয়া নেই, আড্ডাখানার মিশ্র কোলাহল নেই। নেহাতি একটা আটপৌরে রেস্টুরেন্ট। দূর দূর, স্মৃতির সঙ্গে কিছুই মিলছে না। এতটা ছুটে আসা বৃথা হলো অন্তরার, স্রেফ সময়ের অপচয়। আইফোন বাজছে। ভ্যানিটি ব্যাগ খুলে তাড়াতাড়ি মনিটরে চোখ রাখল অন্তরা। মা,
ঈষৎ উদ্বিগ্ন স্বরে অন্তরা জিজ্ঞাসা করলো, কি হলো? কিছু না, তোর কেনাকাটা শেষ? মোটামুটি। বুবাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে সমস্যা নেই, ও তো লক্ষ্মী ছেলে। কি করছে এখনো? চুপটি করে বসে আছে বারান্দায়, লেক দেখছে। কথা বলছে কিছু নিজের থেকে? ওই একটা দুটো। বিকেলে কিছু খেয়েছে মা? হ্যাঁ, ওর যা সেই বাধা ধরা খাওয়া, ম্যাগি নুডলস, ওসব নিয়ে তুই ভাবিস না, ধীরে সুস্থে বাজার সেরে ফিরে আয়। মার শেষ বাক্যটা আশ্বাসের মতো শোনালো কি? ফোন রেখে অন্তরা ক্ষণিক বিমনা। মাঝে তার অতি শান্ত নাতিটিকে নিয়ে খুব স্বস্তিতে নেই, এ তো মার ফোন করা থেকেই টের পাওয়া যায়। মার এই অস্বচ্ছন্দ অনুভূতিটুকু খুব একটা দোষ দেওয়াও যায় না। অটিস্টিক নাতিটিকে নিয়ে দাদু দিদা যে যথেষ্ট মনোকষ্টে থাকে, এ তো অন্তরার অজানা নয়। কতবার তো বাবা মাকে সে বুঝিয়েছে, বুবাইয়ের অটিজম কোনো অসুখ নয়, এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র। সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা, কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা, কিংবা এলোমেলো কথা বলা, এ ধরনের বাচ্চাদের এটা স্বভাব হয়, যা কিনা আস্তে আস্তে একদিন কেটেও যায়। শুধু তার প্রতি সারাক্ষণ একটু মনোযোগ দিতে হয়, এই যা। দিদি, দাঁড়িয়ে কেন? বসুন। অন্তরা চমকে তাকালো। উর্দি পড়া একটা বেয়ারা, সামনে একটা ফাঁকা টেবিল দেখে চেয়ার টেনে বসে পড়ল অন্তরা। বেয়ারাটাও সঙ্গে সঙ্গে এসে, কি নেবেন দিদি? অন্তরা বিড়বিড় করে বলল, মেনু কার্ড নেই? হ্যাঁ, ওই তো টেবিলেই। দিচ্ছি অর্ডার, আগে একটু জল। সরে গেছে বেয়ারা। অন্তরা মেনু কার্ডটা টানল, খুলল না। ছোট্ট একটা শ্বাস পড়ল। মা বাবাকে সে যা বোঝায়, নিজে সে কি তা মানে? 11 বছর হয়ে যাওয়া ছেলেকে এখনো সে যে চোখের আড়াল করে না, সে কি এমনি এমনি? স্নায়ুবিদ, মনোবিদ, শিশুবিদ বিশেষজ্ঞদের দরজায় দরজায় সে কি অকারণে ঘুরে বেড়াচ্ছে? বুবাইয়ের জন্যই না কি সে চাকরি ছেড়েছে? বুবাইয়ের জন্যই না সে গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক তার ছিন্ন? বুবাইয়ের জন্যই না তার সৌমাল্যর মধ্যে আজ একটা বড়সড় চিরের অভাব? বুবাই যখন বস্টনে জন্মালো, অন্তরা নাকি বুবাইয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি, আর তাতেই নাকি বুবাইয়ের অটিজম ধরা পড়তে অনেক দেরি হয়ে গেছে। সৌমাল্যর এ হেন অভিযোগের পাল্টা নালিশ তো অন্তরারও তুনে মজুত। দিনরাত অফিস অফিস আর অফিস। ছেলের পেছনে কতটা সময় দিয়েছে সৌমাল্য। বস্টনের ওই বাড়িটা তো ছিল একটা নৈঃশব্দের একটা খাঁচা। সারাদিনে সেখানে একটা শব্দও উচ্চারিত হতো কিনা সন্দেহ। এমন গৃহে সন্তান যে অটিস্টিক হবে, এ আর আশ্চর্যের কি আছে? যাই হোক, অন্তরা কারোকে দোষারোপ করতে চায় না, তার কপালটাই মন্দ। এ তো সে মেনেই নিয়েছে। এখন ছেলের সঙ্গে লেগে থেকে থেকে তাকে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাটাই অন্তরার এখন একমাত্র লক্ষ্য। কি যে হবে বুবাইয়ের? বেয়ারা জল রেখে গেছে। গ্লাসে চুমুক দিল অন্তরা। গ্লাস নামিয়ে রাখতেই ঈষৎ সচকিত। অদূরে একটা টেবিলে একটা মেয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। কে রে বাবা? শ্যামলা শ্যামলা মুখখানা চেনা চেনাও লাগছে যেন। মেয়েটা প্রায় তারই বয়সী, চোখে চশমা, পরনে তাঁতের শাড়ি, চেহারা একেবারেই বিশেষত্বহীন, কিন্তু পরিচিত। কোথায় দেখেছে? মেয়েটা দূর থেকে হাসল একটু। অন্তরা বোকার মতো ঠোঁটটা একটু ফাঁক করল। টেবিল ছেড়ে এগিয়ে আসছে মেয়েটা। সামনে এসে সপ্রতিভ স্বরে বলল, চিনতে পারছো? মিহি কণ্ঠস্বর, ওই গলার আওয়াজে অন্তরার মনে পড়ে গেছে। কফি হাউসে মাঝে মাঝে তাদের টেবিলে আসতো মেয়েটা। জয় তখন সবে দিগ্বলয় পত্রিকাটা বার করতে শুরু করেছে। সেখানে ছাপার জন্য কবিতা দিয়ে যেত মেয়েটা, আর তাদের হইচইয়ের মাঝে মুখে কুলু পেটে বসেও থাকতো কখনো কখনো। কি যেন নামটা মেয়েটার, কি যেন নাম স্মরণে আসা মাত্র
অকৃত্রিম একটা হাসি ফুটেছে অন্তরার ঠোঁটে। তুমি তো সাহানা? যাক, চিনেছ তাহলে। সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো। অনুমতির অপেক্ষা না করেই চেয়ার টেনে বসেছে। হাসি হাসি মুখেই বলল, আমি তো তোমার মতো সুন্দরী নই, নেহাতি খেদি বুঝি। ভাবছিলাম আমাকে তোমার মনে পড়বে কিনা কে জানে। রূপের প্রশংসায় খুশি হলো অন্তরা, তবু মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলল, যা কি যে বলো না, বুড়ি হতে চলেছি, এখন আবার সুন্দর অসুন্দর। বয়স তোমায় ছুতে পারেনি, এখনো 30-30 বলেই চালিয়ে দেওয়া যায়। হৃষ্ট মুখে অন্তরা বলল, বাজে কথা রাখো, তারপরে বলো আছো কেমন? আমাদের আবার থাকা, সংসার নিয়ে নাজেহাল হচ্ছি। এই তো ছেলের বই কিনতেই। কত বড় হলো তোমার ছেলে? এই 17 পেরিয়ে 18 চলছে, 12 ক্লাসে উঠল, আর্টস নিয়ে পড়ছে। ওর বাবা কয়েকটা রেফারেন্স বইয়ের নাম দিয়ে এসেছিল, সেগুলো কিনতেই আজকে এই পাড়ায় আসা। অন্তরা পলক বিবনা। তার প্রথম বাচ্চাটা মিসক্যারেজ না হলে 17-18 তো হতো না নাকি? সেও নিশ্চয় স্কুলের শেষ ধাপেই থাকতো এখন। বুবাইকে তো সেভাবে স্কুলেই দেয়া গেল না এখনো। কি যে হবে বুবাইয়ের? সাহানা নিজেই মনে বলছে, আজ স্কুলের ছুটি, ভেবেছিলাম একটু বিশ্রাম পাবো, ঠিক একটা কাজ চেপে গেল ঘাড়ে। অন্তরা কথায় ফিরল, তুমি বুঝি স্কুলে পড়াও? হ্যাঁ গো, সেই কুদঘাট পেরিয়ে দুখানা বাস বদলে যেতে হয়, যাতায়াতেই তো প্রাণ বেরোবার জোগাড়। অন্তরা স্মৃত মুখে বলল, তা বই কেনে ঝামেলাটা তোমার বর করলেই পারত। তাহলেই হয়েছে। যা খেয়ালি মানুষ, অফিসে যায় রোজ, তাতেই না আমি ধন্য হয়ে গেছি। বিরক্ত নয়, একটা সূক্ষ্ম গর্ব যেন উকি দিচ্ছে সাহানার চোখে। অন্তরার মজা লাগছিল। ভুরু নাচিয়ে বলল, কোথায় চাকরি করেন তিনি? রাইটার্স বিল্ডিংয়ে। তবে ওটা নামকে বাঁচতে, আসল চাকরি তো ওই লিটল ম্যাগাজিন, ওই নিয়েই মেতে থাকে দিনরাত। প্রেসে ছুটছে, বিজ্ঞাপনের জন্য দৌড়চ্ছে, লেখা জোগাড় করছে। অর্থাৎ সাহিত্য পাগল পুরোপুরি। বিয়ের আগে যেমনটা ছিল এখনো ঠিক তেমনটা। বেয়ারা এসেছে আবার। অন্তরা সাহানাকে জিজ্ঞাসা হলো, কি খাবে বলো? শুধু কফি। যা, তা হয় নাকি? চিকেন অমলেট নেই? হেভি হয়ে যাবে গো, অনেক দেরিতে খেয়েছি আজ। তা হোক, চিকেন অমলেটটাই নেই, দেখি পুরনো স্বাদটা পাই কিনা। সাহানা হেসে উঠল। বেয়ারা অর্ডার নিয়ে চলে যেতেই বলল, তুমি বুঝি পুরনো স্বাদ খুঁজতে এসেছ? যতটুকু মেলে। তা তুমি এখন থাকো কোথায়? এই তো কাছেই, কৈলাসব স্ট্রিট। মগজে ফের পলকা টোকা। জয়ও কৈলাসব স্ট্রিটে থাকতো না? এখনো কি আছে সেখানে? সাহানা কি তার খবর রাখে? জিজ্ঞাসা করবে সাহানাকে? প্রশ্ন করার আগেই সাহানা বলে উঠল, আমার কথা ছাড়ো, তোমার খবর বলো। বিয়ের পরই তো তুমি আমেরিকা চলে গেছিলে, তাই না? হ্যাঁ, বস্টনে। গত বছর অবশ্য দেশে চলে এসেছি, ব্যাঙ্গালোরে সেটেল করেছি। তা হঠাৎ কলকাতায়? বাবার শরীরটা ভালো যাচ্ছিল না তো, তাই একবার দেখতে গেলাম। ও, তোমার ছেলে মেয়ে কটা? তারা কত বড় হলো? একটাই ছেলে, লেট ইস্যু, এখন 11+। বাহ বাহ, চমৎকার সংসার। আমার শ্বশুর বাড়ির মতো রাবণের গোষ্ঠী নয়। দেওর, ভাসুর, যা, ননদ, কাচ্চা বাচ্চা, ক্যাল ব্যাল, বাড়িতে থাকলে মাথা ঝিমঝিম করে। এই যে একটু বেরিয়ে এসেছি, অনেক শান্তিতে আছে। অন্তরার হালকাভাবে মনে হলো, এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুবাইয়ের পক্ষে ভালো হতো না? হয়তো অটিজমের সমস্যাটাই পড়তো না ছেলেটা। বেয়ারা খাবার দিয়ে গেছে। অন্তরা প্লেট টানল। সাহানাও। চিকেন অমলেটে নুন গোলমরিচ ছড়াতে ছড়াতে সাহানা বলল, তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যি খুব অবাক হয়ে গেছি। কেন? মাঝে মাঝে তোমার কথা আলোচনা হয় কিনা? এই তো পরশু কি যেন একটা প্রসঙ্গে বলছিল। ও মানে আমার বর, ও তো প্রায়ই বলে। অন্তরা খুব বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই সুখী হয়েছে, গুছিয়ে সংসার করছে। অন্তরা সংশয় ভরা স্বরে জিজ্ঞাসা করলো, তোমার হাজব্যান্ড আমায় ছেড়েন নাকি? ওমা,
জয় কি কখনো তোমাকে ভুলতে পারে? সাহানার মুখের হাসিটা অমলিন। একটু যেন কৌতুকের স্বরে বলল, জয় আমায় সব বলেছে গো, কিছু লুকোয়নি। কাঁটায় গাঁথা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখ অব্দি পৌঁছল না। আগেই থেমে গেছে হাত। জোর বিষম খাচ্ছিল, সামলেছে কোনো মতে। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, কি লুকোয়নি? তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে। একদিন দেখা না হলে জয় কিরকম ছটফট করত। কিভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো। কফি হাউসের আলোটা যেন ঝপ করে কমে গেল। একরাশ পাঁশুটে অন্ধকার যেন ঘিরে ফেলেছে অন্তরাকে। জয়কে অবহেলার উপাখ্যান, প্রত্যাখ্যানের কাহিনী সব জানে সাহানা। তার উপরও উপযাচক হয়ে তার সঙ্গে সে গল্প করছে হেসে হেসে। কি ভয়ঙ্কর মেয়ে! আপনা আপনি কেমন একটা আত্মরক্ষার সুর এসে গেল অন্তরার গলায়। কেঠো স্বরে বলল, আমি কোনো অন্যায় করিনি। জয়কে আমি যথেষ্ট সুযোগ দিয়েছিলাম। জয়ও তো সেই কথাই বলে। তুমি তো ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে। শুনেই ও নাকি এত নার্ভাস হয়ে গেছিল যে আর তোমার ছায়াই মারায়নি। এভাবে বলেছি নাকি জয়? অর্ধ সত্যের মোড়কে পরিবেশন করেছে ঘটনাটা। জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই, কিন্তু সে ছিল নেহাত দিখাওয়া। সৌমাল্যর সঙ্গে সম্বন্ধটা তখন শুধু আসেইনি, প্রায় পাকা হওয়া পর্যায়ে। জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া। বাউন্ডুলে বাস্তব বোধহীন জয়ের সঙ্গে সম্পর্কতে তার যে কোনো ভবিষ্যৎ নেই, এ তো অন্তরা তখন বুঝেই ফেলেছে। তাই না জয়কে আচমকা বলল, হয় 7 দিনের মধ্যে আমাকে বিয়ে করো, নয় আমাকে স্রেফ ভুলে যাও। বলেও সে ভরসা পায়নি, পাছে জয় কোনো খ্যাপামি করে বসে। অন্তরা আর যোগাযোগই রাখেনি তার সঙ্গে। এক নিশ্চিন্ত নিরাপদ উড়ানের কল্পসুখে অন্তরা তখন বিভোর। কেন সে তখন পেছন ফিরে তাকাবে? জয় মোটেই বোকা নয়, নিশ্চয়ই অন্তরার মনোভাব টের পেয়েছিল। তবে দিব্যি সে কথা চেপে গেছে সাহানার কাছে। উল্টো সে নিজেই যেন দায়ী এমন একটা নাটক খাড়া করেছে। কেন? কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয়? নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার বাসনা? কিংবা এমন নয় তো সাহানা নিজেই তাকে বাজিয়ে দেখতে চাইছে? অন্তরা তেতো গলায় বলল, আমি কতটা খারাপ তাও বলেছে নিশ্চয়ই। ওমা, না না, জয় তো শুধু তোমার প্রশংসাই করে। বলে জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মোড়টায় এসেও ঠিক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত, তাতে ভুল করেও জয়ের সঙ্গে জড়িয়ে পড়লে একটা বিশ্রী ম্যাসাকার হতো। তুমি যে আবেগের ঝোঁকে বোকামি করে বসনি, এতেই ও খুশি। বটেই তো, জয়কে বিয়ে করাটা তো স্টুপিডিটি হতো। কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠল অন্তরা। চিবিয়ে চিবিয়ে বলল, জয়কে জানিয়ে দিও আই অ্যাম ফাইন। আমার বর বছরে 1.5 থেকে 2 কোটি টাকা মাইনে পায়। ব্যাঙ্গালোরে আমার একটা 2,500 স্কোয়ার ফিটের ভিলা কিনেছি। চাইলে দুনিয়ার এমন লাক্সারিয়াস আইটেম আই ক্যান পারচেজ নাও। আমি সুখের সাগরে ভাসছি, বুঝলে? অন্তরার আকস্মিক উত্তেজনায় সাহানা থতমত খায়। তবু যেন সহজ সুরেই বলে, আমরাও তো সেরকমটাই আন্দাজ করেছিলাম। শুনে যে কি ভালো লাগছে। তুমি আমার যা উপকার করেছো, তুমি তো সুখী হবেই। আমি উপকার তোমার? নয়তো কি, তুমি না সরে গেলে আমি কি থোড়াই পেতাম জয়কে? মধ্য 40-এর সাহানার মুখে ব্রীড়ার আভাস। আমি তো প্রথম দর্শনেই জয়ের প্রেমে পড়ে গেছিলাম। সেই তোমরা যখন কফি হাউসে আসতে তখন থেকে। মুখ ফুটে তখন কিছু বলতে পারিনি, তোমাদের ব্যাপারটা জানতাম তো। বুঝেছি। অন্তরার গলায় একটা পাতলা শ্লেষ। আমি চলে যেতেই তোমাদের মধ্যে একটা ইয়ে হয়ে গেল, তাই তো? না, ঠিক তা নয়। ও তখন খুব মন মরা থাকতো, কারোর সঙ্গে মিশত টিশত না। আমার সঙ্গে তো নয়। ওই সময় মরিয়া হয়ে একদিন বলেই ফেললাম যে আমি তোমাকে খুব ভালোবাসি। শুনেই জয় একদম চোটে কাঁই হয়ে গেল। সোজা বলে দিল, কেটে পারো। অন্তরা ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে জীবনে সম্ভব না। আমি তখন বললাম, বেশ তো, অন্তরা যেমন আছে থাক না, তাতে তো তোমাকে ভালোবাসাটা আমার আটকাচ্ছে না।
একটা সম্পর্ক গড়তে গেলে দুজনকেই যে দুজনকে ভালোবাসতে হবে এমন তো কোনো বাধা ধরা নিয়ম নেই। বললো এই কথা, অন্তরা চোখটা বড় বড় হয়ে গেল। আর জয় তা মেনেও নিল। ওই আর কি, মন থেকে না মানলেও আর খুব একটা দুর্ছাই করতো না। তারপর স্কুলের চাকরিটা পেয়ে যখন বিয়ের কথা পারলাম, ও নিমরাজির মতো হলো। সঙ্গে সঙ্গে শুনিয়েও রাখলো, যদি ভেবে থাকে আমি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি, তাহলে কিন্তু সেটা নেহাতি মূর্খামি হবে। ক্ষণপূর্বের রাগটা জড়িয়ে আসছিল অন্তরার। জয় তাকে এত ভালোবাসে? সহসাই এক অচেনা পুলকে তিত্তির করছে বুকটা। ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল, তুমি সেই শর্তে রাজি হলে বিয়ে করতে? হাইলি ইনসাল্টিং। আমার অত মান অপমান বোধ নেই। সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জ্ঞান আর থাকে না গো, কি বলো? জবাব ফুটল না অন্তরার। ঘান নাড়ল কি অন্তরা নিজেও জানে না। শাহানাই ফের বলল, তবে বিয়েটা হয়ে খুব মজা হয়েছে জানো। প্রথম দিকে খুব ভয় পেতাম, ওর মেজাজ মর্জি বুঝে শুনে চলতাম। এখন আর একদম আমল দিই না, বরং ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে বরং বিরক্তিই প্রকাশ করি। তখন হয় চুপ করে থাকে, নয়তো আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও তখন দিব্যি টের পাই জয়ের মধ্যে একটা বেশ বড় সড়ো বদল ঘটে গেছে। কিরকম? শাহানা লজ্জা লজ্জা মুখে বলল, ও বোধহয় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তেই। শুনে হাসবে না বিরক্ত হবে না রাগবে ভেবে পাচ্ছিল না অন্তরা। অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের গভীরে। একটা ভিজে ভিজে বাতাস যেন বইছে কোথাও। এটা কিসের অনুভূতি? ক্ষোভ, হতাশা নাকি বেদনা? চিকেন অমলেট শেষ। বেয়ারা প্লেট নিয়ে গেল। সামনে এখন কফির পেয়ালা। কাপে চুমুক দিয়ে শাহানা বলল, ব্যাক ব্যাক করে তো অনেক বকে ফেললাম, তুমি নিশ্চয়ই খুব বোর হলে। অন্তরা অস্পষ্ট স্বরে বলল, না না, তোমার বরের কথা এবার বলো, নিশ্চয়ই তোমায় খুব ভালোবাসেন। একটু আগে হলে অন্তরা হয়তো কৃত্রিম উচ্ছ্বাস পড়া কাঁড়ি কাঁড়ি মিথ্যে আওড়ে যেত অবলীলায়। এখন যেন স্বরই ফুটছে না। এই সাদাসিদে আপাত নিরীহ বিস্ফোরক শাহানা কিভাবে যেন তার বাক শক্তি হরণ করে নিয়েছে। অতি কষ্টে মাথা অল্প হেলালো অন্তরা। বুঝিবা একটু হাসল, তারপর চোখ নামিয়েছে তার কবজি ঘড়িতে। আচমকায় গলা উঁচিয়ে ডাকলো বেয়ারাকে, এই বিল মেটাবে, এক্ষুনি এসো। শাহানা বিস্ময় শুরু বলল, এই তুমি এখনই উঠবে নাকি? হ্যাঁ গো, যাই। না না, আরেকটু বসো না, জয় কিন্তু এবার এসে পড়বে, তোমাকে হঠাৎ দেখে ও যা চমকাবে না। অন্তরা যেন ছ্যাঁকা খেলো, চেয়ার ছেড়ে তড়াক করে উঠে দাঁড়ালো। ভারী ব্যস্ত মুখে বলল, না গো, এমনি অনেক দেরি হয়ে গেছে, কাল ফিরবো, প্রচুর গোছগাছ করতে হবে। যুক্তিটা নিজের কানেই হাস্যকর ঠেকলো যেন। তবু আর অপেক্ষা করলো না অন্তরা। সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে একেবারে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। হঠাৎই মনে হলো, বই কিনতে এসে শাহানা কফি হাউসে বসে আছে কেন? হয়তো এমনিই এসেছিল, বা অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আষাঢ়ে গল্প শুনিয়ে খানিকটা মজা লুটলো না তো। জয়ের মতো খ্যাপা ধরনের লোক অমন একটা আটপৌড়ে মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছে, এটা ভাবতে যেন কেন একটা অবাক লাগছে, কেমন একটা লাগছে। ফাল্গুনের বিকেল প্রায় শেষ। ফুটপাত ধরে দ্রুত ফিরছিল অন্তরা। হঠাৎ হৃৎপিণ্ডের ধনুকের টঙ্কার। পাজামা পাঞ্জাবি পরা, কাঁচা পাকা দাড়ি, ওটা কে আসছে? চারপাশের পৃথিবীকে ভ্রুক্ষেপ না করে হাঁটছে হেলে দুলে। হে ঈশ্বর, যেন অন্তরাকে না দেখে ফেলে, যেন মুখোমুখি হতে না হয়। না, জয় তাকে খেয়াল করলো না। সে এখন কফি হাউসে চলেছে শাহানার কাছে। হাঁটার গতি কমে গেল অন্তরার। অবসন্ন পায়ে ফিরল গাড়িতে। কাঁচটা নামাতে যাচ্ছিল, কি ভেবে তুলে দিল আবার। বড় করে একটা শ্বাস ফেলল। জয় শাহানা কফি হাউসের মোড়া সেই অলেক বিকেলটা কাঁচের ওপরেই থাক না হয়। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে,
ভালোবেসে সখী রেভেতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অন্তরার মনের গভীরে যেন রবীন্দ্রনাথের এই গানের কলিটায় যেন গুঞ্জরিত হতে লাগলো। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক ও শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।